Hello everyone, welcome to our channel that's Learn Today for the Better Future. WB টেটের প্রস্তুতি আমরা অনেক দিন আগে থেকে শুরু করে দিয়েছি। 2021 WB টেটের প্রস্তুতির জন্য আমরা ডেইলি ডোজ প্র্যাকটিস সেট নিয়ে প্রত্যেক দিন চলে আসি। আজও আমরা কিন্তু একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের বিষয় বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের 10টা প্রশ্ন আজকে আমরা দেখে নেব। শুধুমাত্র উত্তর নয়, শুধুমাত্র অপশন নয়, সেই প্রশ্নগুলো আলোচনাও কিন্তু আমরা করে নেব। অর্থাৎ উত্তরগুলো কেন হলো সেটা নিয়েও কিন্তু একটা এক্সপ্লেনেশন আমরা দেখে নেব, যাতে ব্যাকরণে ওই সম্পর্কিত অন্যান্য প্রশ্ন আসলেও আমাদের উত্তর করতে কোনো অসুবিধা না হয়। শুরু করছি আজকের ডেইলি ডোজ। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব এখন। প্রথম প্রশ্ন, বাংলা স্বরধ্বনির বর্গীকরণের রীতি অনুযায়ী অয় জফল আকার কি প্রকার স্বরধ্বনি? উচ্চ, সম্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত, কণ্ঠ স্বরধ্বনি, নিম্ন, মধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত, তালব্য ধ্বনি, কিংবা উচ্চ, পশ্চাৎ, মধ্যস্থ, অর্ধবিবৃত তালব্য স্বরধ্বনি, কিংবা উচ্চ, মধ্য, পশ্চাৎ, মধ্যস্থ, সংবৃত কণ্ঠ স্বরধ্বনি। আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ফার্স্ট হচ্ছে উচ্চ, সম্মুখ, প্রসৃত, অর্ধ সংবৃত কণ্ঠধ্বনি। অর্থাৎ কি, যে স্বরধ্বনির যে কটা বর্গীকরণ রয়েছে সব কটা একসঙ্গে করলে বা অয়জফল আকার এটার কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, এটা কি ধরনের স্বরধ্বনি হয়ে যাচ্ছে? উত্তর কি হবে? উত্তর হবে খ। অর্থাৎ অয়জফল আকার ধ্বনিটা নিম্ন, মধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত তালব্য ধ্বনি। গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি যে স্বরধ্বনিকে আর ভাঙা যায় না, যেমন অ, আ, হস্যই, হস্য, এ, ও, এগুলোকে কিন্তু আর ভাঙা যায় না। যৌগিক স্বরধ্বনি যেরকম হচ্ছে যুক্ত স্বরধ্বনি, যেমন অ আর হস্যই মিলে কি হয়ে যায় ওই, অ আর হ্রস্ব মিলে হয়ে যায় ঔ। এছাড়া আরও অনেকগুলো কিন্তু স্বরধ্বনি বাংলা ধ্বনির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। যাই হোক, আমরা চলে যাচ্ছি বর্গীকরণে সরাসরি। এখানে কিন্তু আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জিহ্বার অবস্থান। জিহ্বার অবস্থান অনুযায়ী কোন কোন শব্দ কোনখানে কোনখানে রয়েছে অবশ্যই একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা বলে দিতে পারি। এটা হচ্ছে কিন্তু সামনের দিক, জিহ্বার সামনের দিক। ঠিক আছে, এটা সামনের দিক আর এটা হচ্ছে পশ্চাৎ দিক। ওকে, আচ্ছা। আর উচ্চ, মধ্য, এগুলো তো বোঝাই যাচ্ছে, ওপরেরটা উচ্চ, ওকে, আর নিচেরটা একেবারে নিম্ন। সুতরাং এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এটা সামনে, এটা পশ্চাৎ, আর এটা হচ্ছে মধ্য, মাঝখানেরটা হয়ে যাচ্ছে মধ্য। ওকে, আচ্ছা। প্রথম ভাগটা আমরা দেখে নিচ্ছি সম্মুখ, মধ্য, পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি হচ্ছে জিভের সম্মুখ ভাগ দ্বারা উচ্চারণ সংগঠিত হয়। বাংলায় 3টি সম্মুখ স্বরধ্বনি দেখতে পাওয়া যাচ্ছে, ই, এ, আমাদের কিন্তু অ্যান্সার এখানে দিয়েছিল, তাই সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কার মধ্যে না, সম্মুখ স্বরধ্বনির মধ্যে। এখন একবার আমরা মিলিয়ে নেব। হ্যাঁ, এখানে কিন্তু সম্মুখ স্বরধ্বনি রয়েছে, সুতরাং এটা কিন্তু মিলে গেল। এরপর বাকিগুলো আমরা একটু দেখে নেব। মধ্য স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি কি? মধ্য স্বরধ্বনির সৃষ্টির সময় জীবের অবস্থান কিন্তু নিরপেক্ষ থাকে, অর্থাৎ মাঝখানে থাকে, এবং বাংলায় মধ্য স্বরধ্বনি হচ্ছে আ। ঠিক আছে, তাহলে সম্মুখ হচ্ছে এইগুলো, মধ্য অবশ্যই আ, যেটা এখানে বলছিলাম মধ্য, তাহলে এটা হয়ে যাচ্ছে আ। আর অন্যদিকে হয়েছে আরেকটা কি থাকছে, সেটা হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ ধ্বনি কিন্তু জীব পেছন দিকে যখন আকৃষ্ট হয়ে চলে যায় তখন কিন্তু পশ্চাৎ ধ্বনিগুলো উচ্চারিত হয়। আমরা এখানে দেখিয়ে নিচ্ছি অ, ও আর হ্রস্ব। ঠিক আছে, আচ্ছা। এবার সম্মুখ, মধ্য, পশ্চাৎ নিয়ে তো কোনো কনফিউশন রইল না। এরপর আসছে উচ্চ, মধ্য, নিম্ন। হ্যাঁ, উচ্চ, মধ্য, নিম্ন, এটা কিন্তু এখন আমরা দেখব। উচ্চ স্বরধ্বনির সৃষ্টির সময় জীব সর্বাপেক্ষা বেশি উপরে ওঠে। বাংলায় উচ্চ স্বরধ্বনি কি? বাংলায় উচ্চ স্বরধ্বনি হলো হস্যই আর হ্রস্ব,
এই যে এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে উচ্চ, ঠিক আছে, রস্বই আর রস্য দুটোই হচ্ছে উচ্চ, অর্থাৎ এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু উচ্চ স্বরধ্বনি। ওকে, তারপর হচ্ছে কি অবশ্যই মধ্য স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে কি না, এটা হচ্ছে যে এ এবং ও, এটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, অর্থাৎ ওপরের দিক থেকে মিডল। মিডিলে তো আমাদের এখানে দুটো আছে, একটা এবং দুটো, তাই এটাকে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, একটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। ওকে, তো উচ্চ মধ্য স্বরধ্বনির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস, সেটা কি এ এবং ও, হ্যাঁ, এটা উচ্চ মধ্য স্বরধ্বনি। আর নিম্ন মধ্য স্বরধ্বনির মধ্যে অবশ্যই পড়ে যাচ্ছে আর অ। ওকে, আচ্ছা, আর একেবারে নিম্ন স্বরধ্বনি কিন্তু হয়ে যাচ্ছে আ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমরা একবার মিলিয়ে নেব, সেখানে মেলাতে গিয়ে কিন্তু অবশ্যই ফার্স্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে নিম্ন মধ্য। নিম্ন মধ্য সম্মুখটা কিন্তু প্রুভড হয়ে গেল ধ্বনি, এবার প্রুভড হলো নিম্ন মধ্য। ঠিক আছে, এবার পরেরটা দেখে নেব উচ্চ সম্মুখ স্বরধ্বনি রস্বই। এই ধ্বনি সৃষ্টির সময় ঠোঁট বিস্তৃত হয় এবং যে সামনের দিকে জিহ্বাটা বেরিয়ে আসার চেষ্টা করে, তাই তো, ওই জন্য উচ্চ সম্মুখ স্বরধ্বনি ই। ওকে, আর উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে এ। এই সময় ঠোঁট যেরকম বিস্তৃত হয়, জিভ কিন্তু মিডিলে থাকে। জিভ হচ্ছে জিভ ও তালুর মধ্যে দূরত্ব কিন্তু অনেকটা বেড়ে যায়। আচ্ছা, আমরা প্রথমে দেখব কি উচ্চ মধ্য স্বরধ্বনি, যেটা হচ্ছে ই। ঠিক আছে, আচ্ছা, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, আবার সামনের দিকে যখন এগিয়ে আসে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে কি এ। ওকে, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ। আর যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কি যে নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কি, নিম্ন মধ্যটা আগে আমরা দেখছিলাম, আর সম্মুখ স্বরধ্বনি অবশ্যই সম্মুখ স্বরধ্বনি, কেন কি সামনের দিকে থাকে, তাই সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ। ওকে, আর অর্থাৎ কি যে আমাদের এখানে যে সম্মুখ আর উচ্চ মধ্য, মানে সম্মুখ মধ্য পশ্চাৎ, আর এখানে উচ্চ মধ্য নিম্ন, এই দুটোর মিশ্রণে কিন্তু আমরা এটা পাচ্ছি। অর্থাৎ ধ্বনিটার এটা দেখলেই কিন্তু আমাদের দুটো পয়েন্ট কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে, যেটা আমাদের ছিল, আমরা অলরেডি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। ওকে, আচ্ছা, উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে উ এবং মধ্য স্বরধ্বনি সবসময়তেই হচ্ছে। ঠোঁটের আকৃতি কীরকম হবে সেটা নিয়েও কিন্তু আমরা স্বরধ্বনির একটা ভাগ কিন্তু পেয়ে যাই, বর্গীকরণ পেয়ে যাই। তার মধ্যে আমাদের ধ্বনিটি হচ্ছে সবথেকে বেশি আলোচ্য, এবং এই প্রশ্নের জন্য কিন্তু ধ্বনিটি আমাদের দরকার। তো এবং অ এই দুটোই কিন্তু অর্ধবিস্তৃত স্বরধ্বনি, এবং অ দুটোই কিন্তু অর্ধবিস্তৃত স্বরধ্বনি। ঠিক আছে, তো উচ্চারণের সময় ঠোঁট কিন্তু অর্ধেক খোলা থাকে। তাহলে আমরা এখানে কিন্তু যেটা বলছি অর্ধবিবৃত কিন্তু স্বরধ্বনি। ওকে, অর্ধবিবৃত স্বরধ্বনি সেটা কিন্তু, আর ঠোঁটও অবশ্যই প্রসারিত থাকে, তাই প্রসৃত আর অর্ধবিবৃত স্বরধ্বনি, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, বাকযন্ত্রের বিভিন্ন উচ্চারণ স্থান যেখানে ব্যবহৃত হয়, যে যে ধ্বনিগুলোর উচ্চারণের সময় যে যে অংশ ব্যবহৃত হয়, সেটাই কিন্তু উচ্চারণ স্থান হিসেবে আমরা গণ্য করি। যেরকম হচ্ছে কণ্ঠধ্বনি, কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় অ, আ, রস্য, দীর্ঘই আর এটা কিন্তু তালব্য ধ্বনি। ঠিক আছে, সেরকম ওষ্ঠধ্বনি হচ্ছে রস্য আর দীর্ঘ, ওই হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি, ও হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি, এবং রি হচ্ছে মূর্ধন্য ধ্বনি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মেন কনসার্ন হচ্ছে ধ্বনিটা। ধ্বনি আমরা পেয়ে গেলাম কি যে তালব্য ধ্বনি, তাই তো। তাহলে কিন্তু আমাদের পুরো ব্যাপারটাই এখানে প্রুভড হয়ে গেল, তালব্য স্বরধ্বনিও হয়ে যাচ্ছে আমাদের ধ্বনিটি। তাহলে নিম্ন মধ্যে সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত এবং তালব্য স্বরধ্বনি। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্ন, রুদ্ধদলের সংখ্যা কিন্তু এখানে নির্ণয় করতে বলেছে। রুদ্ধদলের সংখ্যা শব্দটাকে সমাজ হিতৈ শোনায়, এর রুদ্ধদল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কটি হবে রুদ্ধদলের সংখ্যা? কটি হবে রুদ্ধদলের সংখ্যা?
অ্যান্সার হয়ে যাচ্ছে খ, অর্থাৎ তিনটি। এবার একটা প্রশ্ন হচ্ছে তিনটি কি করে? তিনটি বললেই তো হবে না তিনটি, তাহলে আমরা দল ভাগ একবার দেখে নিই। দল কি জিনিস? আমরা এক নিঃশ্বাসে কোনো একটা শব্দ উচ্চারণের সময় শব্দের যতটা অংশ উচ্চারণ করতে পারি সেটাই কিন্তু দল। দল দু ধরনের হয়ে থাকে, মুক্ত দল, রুদ্ধ দল, তাই তো? মুক্ত দল কি? যেখানে একটা মাত্র অক্ষর থাকবে, আর রুদ্ধ দল কি? যেখানে দুটো অক্ষর থাকবে, মানে একের অধিক অক্ষর থাকবে একসঙ্গে উচ্চারণ করতে যখন করি। তো এটার যখন আমরা ভাগ করব তখনই কিন্তু বুঝে যাব কি সমাজ। প্রথম আমি সমাজটাকে দেখছি, স স একাই উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু মুক্ত দল। আচ্ছা, মুক্ত দলের কিন্তু চিহ্ন হয়ে যায় এরকম মুক্ত দল। আর রুদ্ধ দল, রুদ্ধ দল তার পরেই রয়েছে মাঝ, স মাঝ, মা জ, এরমভাবে স মা জ এরম উচ্চারণ কিন্তু আমরা করি না, স মাঝ, মাঝ তার মানে হয়ে যাচ্ছে রুদ্ধ দল। ওকে, রুদ্ধ দল কিন্তু এরকম একটা বিয়োগ চিহ্নের মতো দিয়ে আমরা কিন্তু নির্দেশ করি। আচ্ছা, তারপর কি? হি, তৈ, তৈ কিন্তু হয়ে যাচ্ছে রুদ্ধ দল। স নায়, ঠিক আছে, স নায়, স না অ এরম উচ্চারণ কিন্তু করি না, স নায়। তাহলে অবশ্যই তিনটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা 1 নম্বর রুদ্ধ দল, এটা 2 নম্বর রুদ্ধ দল, এটা হচ্ছে 3 নম্বর রুদ্ধ দল। এবার প্রশ্ন হচ্ছে তৈ নিয়ে। সব তো ঠিক আছে, মাঝ ওকে, সনায় এর নাই এটা কিন্তু রুদ্ধ দল, প্রত্যেকেই মেনে নেবে, কিন্তু তৈ, তৈ এটা কি করে রুদ্ধ দল হচ্ছে? সকলের মনে হবে তৈ তো একটা শব্দ, তাই তো? আচ্ছা, এইটা নিয়ে কিন্তু একটা আলোচনা করা খুব দরকার। প্রথম আমরা এখানে দেখব দল কাকে বলে। মানুষের বাকযন্ত্রের সাহায্যে আমরা যেটা বললামই, একবারের চেষ্টায় যতটুকু উচ্চারণ করতে পারে সেটাই কিন্তু দল। দলের দুটো শ্রেণী বিভাগ, মুক্ত রুদ্ধ, যেটা আমি আগেই বলছিলাম। মুক্ত দল কি জিনিস সেটাও বলা হলো। আচ্ছা, মুক্ত দলের আর একটা বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে দলের শেষে স্বরবর্ণ থাকে, দলের শেষে স্বরবর্ণ থাকে এবং শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায়। যেরকম হচ্ছে স, স, সমাজ হচ্ছিল এখানে, সমাজের মধ্যে স, স বলে টানা যায় কিন্তু, ঠিক আছে? অর্থাৎ শেষে রয়েছে স্বরবর্ণ, আর শেষে স্বরবর্ণ থাকলে কিন্তু আমরা মুক্ত দল বলে থাকি। রুদ্ধ দল, রুদ্ধ দল হচ্ছে যার শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি থাকে, আর যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না। আচ্ছা, এখানে উদাহরণ হিসেবে কিন্তু সহজ এই কথাটা নেওয়া হয়েছে, সেরকম আমরা সমাজও নিতে পারি, ঠিক আছে? মেন জিনিস হচ্ছে স, স স দুটোতেই উচ্চারণ করা যাচ্ছে। এখানে কিন্তু হজ, হজ বলে কিন্তু থেমে যেতে হচ্ছে, স হজ, হোজ বলে কিন্তু আমি থেমে যাচ্ছি, ঠিক আছে? হোজ মানে হোজো বলে তো মানে ওরকম টানা যাচ্ছেই না। সেরকম মাঝ, মাঝের কিন্তু মাঝ বলে কিন্তু থেমে যেতে হচ্ছে, অবশ্যই টানা যাচ্ছে না। শটা কিন্তু দু ক্ষেত্রেই টানা যাচ্ছে। তো যেটা টেনে উচ্চারণ করা যায়, যার শেষে স্বরধ্বনি থাকে, সেটা মুক্ত দল, আর যেটা টেনে উচ্চারণ করা যায় না সেটা হচ্ছে যে রুদ্ধ দল। ঠিক আছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যা হয়েছিল কি নিয়ে? না, আমাদের সমস্যা হয়েছিল তৈ। তৈ কি হবে, রুদ্ধ দল না মুক্ত দল, এখনো পরিষ্কার হয়নি। এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে অর্ধ স্বরান্ত দল রুদ্ধ দল হবে। মুক্ত রুদ্ধ দল বিচার করার সময় একটা বিষয় মনে রাখতে হবে, দলের শেষে যে স্বরটি থাকছে সেটি মুক্ত দল নাও হতে পারে, স্বরের উচ্চারণটি দীর্ঘায়িত হচ্ছে কিনা সেটাই কিন্তু মূল বিষয়। অবশ্যই যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের মুক্ত দল, আর যদি দীর্ঘায়িত না হয় তাহলে কিন্তু হয়ে যায় রুদ্ধ দল। আর সেরকম একটা উদাহরণ হচ্ছে খাই, খাই বলে টানতে পারছি না, খাই, খাইটাই হচ্ছে স, স কিন্তু আমরা টানছিলাম, টেনেই কিন্তু উচ্চারণ করছি, স টেনেই উচ্চারণ করছি, খাই, এটা কিন্তু আমরা ওখানে থামিয়ে দিচ্ছি। সেই রকমই কিন্তু আরও বেশ কিছু উদাহরণ এখানে কিন্তু আছে। কি কি? দই, খাই, সই, নাই, যাই, তুই, নাও,
দাও, ভাউ, তৈ, নৌ, এগুলো কিন্তু আমাদের হয়ে যাবে রুদ্ধ দল। কেন রুদ্ধ দল হবে? এগুলোকে টেনে উচ্চারণ করা যায় না, এগুলোর উচ্চারণ ওখানেই থেমে যায়, সেজন্য কিন্তু এটা হয়ে যায় রুদ্ধ দল। এটা কিন্তু একটা এক্সেপশনাল, আর এক্সেপশনালটাই পরীক্ষায় কোশ্চেনে কিন্তু দেবে। সমস্ত রকম এক্সেপশনালি কিন্তু পরীক্ষায় দেয়। আমরা 2017 যে পরীক্ষাটা 31 তারিখ অর্থাৎ 2021-এর 31 তারিখে যেটা সংগঠিত হলো, সেখানে কিন্তু আমরা দেখেছি এক্সেপশনালি কিন্তু দেওয়া হয়েছে। আমরা সাধারণভাবে বাংলা ব্যাকরণ প্রত্যেকে জানি, কিন্তু ছোট ছোট এক্সেপশনাল কিছু বৈশিষ্ট্য আমরা জানি না, আর সেখানটা বা মাথায় থাকে না, জানলেও অনেক সময় মাথায় থাকে না, আর সেখানেই কিন্তু আমরা প্রবলেম করে ফেলি। এখানে যেহেতু এই উদাহরণ মানে এই অপশনগুলো দিয়েছে, তাই জন্য হয়তো কারোর খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যদি অপশানে দুটি থাকতো তাহলে আমি হলফ করে বলতে পারি অনেকেই কিন্তু দুটি করে চলে আসতো, রুদ্ধ দলের সংখ্যা দুটি, কারণ তৈকে করে দিত তারা মুক্ত দল, আর এখানে সমাজের সমাজ, মাঝ হচ্ছে একটা ধরতো, আর না এটাকে একটা ধরতো, অর্থাৎ দুটো, এখানে একটা আর এখানে একটা, অর্থাৎ এই দুটোকেই কিন্তু তারা আইডেন্টিফাই করে অনায়াসে ভুল লিখে চলে আসতো, যেখানে কিন্তু তৈ রয়েছে একটা রুদ্ধ দল। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল কিন্তু ওটা। ইংরাজি ভাষার উৎস কোন প্রাচীন ভাষা? এটা তো খুবই সহজ। কোন প্রাচীন ভাষা ইংরাজি ভাষার উৎস? সেটার উত্তর কি হয়ে যাচ্ছে? উত্তর হবে টিউটনিক ভাষা। ঠিক আছে, টিউটনিক ভাষা হচ্ছে ইংরাজি ভাষার উৎস প্রাচীন ভাষা। আমরা ইংরাজি ভাষার কথা যখন উঠলো, তাহলে বাংলা ভাষার কথা একবার জেনে নিই। বাংলা ভাষার উৎস কিন্তু সংস্কৃত নয়, যেটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়েছে যে বাংলা ভাষার জননী সংস্কৃত কিনা। আমরা জানি যে বাংলা ভাষার জননী কিন্তু সংস্কৃত নয়, সংস্কৃত ছিল সংস্কার করা ভাষা। এটা কিন্তু এই শব্দটা, জাস্ট এই শব্দটা কিন্তু যদি কেউ মাথায় রাখে যে সংস্কৃত হচ্ছে সংস্কার করা ভাষা, সমাজের উঁচু শ্রেণীর মানুষদের লেখার ভাষা, কথ্য ভাষা কিন্তু ছিল না, এটা ছিল কি লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের প্রাকৃত ভাষা ছিল। অধিকাংশ ভাষাবিদদের মধ্যে বাংলা ভাষার জন্ম হয়েছে কোত্থেকে? মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে। ঠিক আছে, বাংলা ভাষার জন্ম হয়েছে, তাহলে সংস্কৃত ভাষা কিন্তু বাংলা ভাষার জননী নয়, সংস্কৃত ছিল সংস্কার করা ভাষা, সেই জন্যই তার নাম হচ্ছে সংস্কৃত। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। অত্র শব্দের পদান্তর সাধন করো। পদান্তর কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রাইমারি টেটের ক্ষেত্রে। ঠিক আছে, তো অত্রের পদান্তর কি হবে? অত্রের পদান্তর হবে অত্রত্ব। অত্রত্ব একটু এক্সেপশনাল আছে বলেই কিন্তু এটা আমি চুজ করেছি, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের প্রাইমারিতে আসবে, এক্সেপশনালগুলোই কিন্তু আসবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বারণ। বারণ শব্দটা কিন্তু আমরা একবার ভালো করে দেখব। বয়াকার র মূর্ধন্য বারণ, দন্তের ন হলে কিন্তু একটা দাঁড় করানো, প্রতিবাদ, প্রতিরোধ, বারণ করা হবে। কিন্তু যখন হয়ে যাচ্ছে মূর্ধন্য, তার মানে কি হবে? কোনটি প্রতিশব্দ হবে? কোনটি? জলহস্তি, প্রতিবাদ, প্রতিরোধ, হস্তি, কোনটি হবে? উত্তর কি হবে? অবশ্যই উত্তর হয়ে যাবে হস্তি, অর্থাৎ ঘ হয়ে যাবে উত্তর। বয়াকার র দন্তের ন যদি থাকতো তাহলে কিন্তু অন্য একটা মানে হতো, কিন্তু এখানে কিন্তু বয়াকার র মূর্ধন্য বারণ, বারণ মানে কিন্তু হস্তি, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, বিভিন্ন রকম জায়গায় কিন্তু হস্তির প্রতিশব্দ হিসেবে অনেক আমাদের পৌরাণিক বিভিন্ন আর কি গল্প, কবিতা, উপন্যাসে কিন্তু আমরা বারণ কথাটা পেয়েছি, তাই তো? দিকবারণ, দিকবারণ শব্দটা কিন্তু আমরা পেয়েছি। দিকবারণেরা 8টি দিকে কিন্তু থাকে, যেখানে হচ্ছে যে উত্তর পূর্ব কোণে থাকছে ঐরাবত, ঈশান কোণে থাকে ঐরাবত। আমরা পড়েছি কিন্তু এটা ক্লাস 9-এরই, সম্ভবত ক্লাস 9-এরই একটা কবিতায় ছিল, সেখানে দিকবারণ শব্দটা ছিল, যেখানে বারণ শব্দটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে হস্তি শব্দকেই কিন্তু ইন্ডিকেট করে। লাইনটা ছিল দিক বারণেরা বেদনায় অধীর, এই টাইপের কিন্তু ছিল লাইনটা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে।
নিম্নলিখিত কোন শব্দগুলির মধ্যে কোন শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে গেলে, আচ্ছা এখানে দুবার কোন কোন শব্দটা হয়ে গেছে, এটা এই কোনটা কেটে দিই, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোন শব্দটি সন্ধি বিচ্ছেদ করতে গেলে সন্ধি বিচ্ছেদের সাধারণ ব্যাকরণগত নিয়ম কার্যকর হয় না? ঠিক আছে, কি হবে, মানে উত্তর কি হবে? অত্যুচ্চ, পতঞ্জলি, উল্লম্ফ, নবান্ন। নবযুক্ত অন্য, নবান্ন ঠিকই আছে। উল্লম্ফ ওকে, এটা কিন্তু ওকে। অত্যুচ্চ, অত্যুচ্চ ওকে, উচ্চ থেকে জফলা হচ্ছে ওকে। তাহলে একমাত্র পড়ে থাকছে পতঞ্জলি। পতঞ্জলি কি হচ্ছে? পথ যুক্ত অঞ্জলি, তাই তো? ঠিক আছে, এখানে তয়ের সাথে অয়ের যোগ হয়ে যে আলাদা রকম কিছু হবে, আকার এসে যাবে বা কিছু হবে, এসব কিছুই হয়নি, শুধু জাস্ট সিম্পল পথযুক্ত অঞ্জলি পতঞ্জলি হয়ে গেছে, পতঞ্জলি কিন্তু হয়নি। সুতরাং এটা কিন্তু ব্যাকরণগত নিয়ম কোনো নেই, এটা কিন্তু এক্সেপশনাল, সেটাই কিন্তু এখানে আমাদের দেওয়া হয়েছে। আর এরকমই কিন্তু আসে, আমরা একটু সন্ধির নিয়মগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। তো আজকে আলোচনা করে কোনো লাভ নেই, আলাদা করে আমি সন্ধির ক্লাস দেব, অবশ্যই বাংলা ব্যাকরণের ক্লাস থাকবে, যেখানে সন্ধির নিয়মগুলো কিভাবে খুব সহজে, খুব ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়, কিছু ইম্পর্টেন্ট নিয়ম, তাহলে কিন্তু সেই নিয়মগুলো দেখলেই কিন্তু আমরা অনেক সন্ধি কিন্তু করতে পারবো। তো যাই হোক, এখানে কিন্তু নিয়ম বহির্ভূত কোনটা সেটা জানতে চেয়েছিল পতঞ্জলি, আমরা দেখে নিলাম। নিম্নলিখিত প্রবাদ প্রবচনগুলির মধ্যে কোনটির অর্থ সুযোগ সন্ধানী? তীর্থের কাক, বাস্তুকুকু, ক্ষয়ের খা, সুখের পায়রা, কোনটা হবে? অ্যান্সার দেখে নেব। অ্যান্সার হয়ে যাচ্ছে সুখের পায়রা। সুখের পায়রা হচ্ছে সুযোগ সন্ধানী, তাই তো? সুখের পায়রা হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানে বাকিগুলো আমরা একবার দেখে নেব, যেহেতু প্রবাদ প্রবচনের ব্যাপার, বাকি প্রবাদ প্রবচনগুলো দেখে নেওয়া খুব দরকার। সেটা হচ্ছে যে তীর্থের কাক প্রথম প্রত্যাশী, অর্থাৎ তীর্থের কাক প্রত্যাশী, বাস্তুকুকু ধূর্ত, আচ্ছা ক্ষয়ের খা তোষামতকারী, অবশ্যই সুখের পায়রা হয়ে যাচ্ছে সুযোগ সন্ধানী। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটির অর্থ সামান্য, বর্তমান অর্থ সামান্য? গণ্ডূষ, পুংগব, মাস, ইতর। এখানে কিন্তু উত্তরটা মানে খুব সোজা, সেটা হচ্ছে কি ক, গণ্ডূষ। এবার প্রশ্ন আসবে যে গণ্ডূষ কি জিনিস, গণ্ডূষ ব্যাপারটাই বা কি, তাই তো? গণ্ডূষ হচ্ছে এক কোষ জল, আমরা বলি না এক কোষ জল মানে এক গণ্ডূষ, অর্থাৎ আমাদের হাতের তালুতে যদি এটা যদি আমাদের হাত হয়ে থাকে, তাহলে আমাদের হাতের তালুতে যতটুকু আর কি জল ধরে, তাই তো, সেটা হচ্ছে গণ্ডূষ। এক গণ্ডূষ জল বা হাতের মুঠোর মধ্যে যতটুকু জিনিস থাকবে সেটাই হলো গণ্ডূষ। এবার কথা হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল কোনটির বর্তমান অর্থ সামান্য। আচ্ছা, গণ্ডূষ কি করে সামান্য হচ্ছে? আমাদের হাতের মুঠোয় যতটুকু সেটাই তো গণ্ডূষ, তাহলে সামান্য কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের গণ্ডূষ মানে এক গণ্ডূষ জিনিস, অর্থাৎ খুবই সামান্য, হাতের মুঠোয় আর কতটুকু ধরবে? আমরা যদি বলি এক গণ্ডূষ চাল আমি এনেছি, তাহলে সেটা আর কতটুকু চাল হবে, তাই তো? সেই জন্য সামান্য অর্থে কিন্তু গণ্ডূষ কথাটা কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয় বর্তমান ক্ষেত্রে। আচ্ছা, অর্থের উৎকর্ষ অপকর্ষ এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে প্রাইমারি টেটের জন্য। অর্থাৎ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কি কি আমরা পড়ব সেটা আশা করছি সবাই জানো, তাও এখন একবার বলে দিচ্ছি তোমাদের। সন্ধি, সমাস, অবশ্যই শব্দ, বর্ণ, উচ্চারণ, স্থান অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ, শব্দের উৎকর্ষ অপকর্ষ, শব্দের অর্থের শব্দার্থের পরিবর্তন আর কি, উৎকর্ষ অপকর্ষ এগুলো যেমন পড়া হবে, সেরকম হচ্ছে যে কোনটা কি ধরনের শব্দ সেটাও আইডেন্টিফাই করতে হবে, ফরাসি শব্দ কোনটা, দেশি শব্দ কোনটা, এগুলোও কিন্তু জানতে হবে। এবং সব থেকে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে পদ। পদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তার সাথে বাক্য। হ্যাঁ,
বাক্য, বাচ্য। বাক্য মানে শুধুমাত্র কিন্তু বাক্য পরিবর্তন তা কিন্তু নয়, উদ্দেশ্য বিধেয় সম্পর্কে ধারণাও কিন্তু খুব দরকার। পদের মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এদের প্রত্যেকের ভাগ কিন্তু জানতে হবে। আর এর মধ্যে অবশ্যই কারকও থাকছে, আর পদের মধ্যে ক্রিয়া নির্ণয় এগুলো তো থাকছেই। আর সব থেকে বড় কথা যেটা থাকে সেটা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ থাকছে। আর এছাড়া কি থাকে, এছাড়া প্রবাদ প্রবচনও আমাদের পড়তে হয়। প্রবাদ প্রবচনও কিন্তু আমাদের পড়তে হয়। মোটামুটি এগুলো করে গেলে অনেকটাই কিন্তু ব্যাকরণ কভার হয়ে যায়, ঠিক আছে? এগুলো মোটামুটি করে গেলে কিন্তু অনেকটাই ব্যাকরণ কভার হয়ে যায়, বা অনেকটা কেন বলবো, প্রায় পুরোটাই হয়তো কভার হয়ে যাবে। এছাড়া হচ্ছে যে যেগুলো শব্দের মধ্যেই পড়ছে সেটা হচ্ছে আমরা ওই দল ভাগ, হ্যাঁ, দল ভাগ করলেই মোটামুটি ছন্দ সম্পর্কেও টুকটাক জানতে পারা যায়। তো ওটা সিটেটের ক্ষেত্রে ছন্দ অলঙ্কারের একটা প্রশ্ন থাকতেই পারে। এই টেটে মানে ডাব্লিউবি টেটে এখনো অবধি তো দেয়নি, তো দিতেই পারে। তো এইগুলো করলে একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকলেও বাকিগুলো তো পারবেই, এইগুলো করলেই কিন্তু হবে। আচ্ছা, পুরুষের কর্ণভূষণ এক কথায় প্রকাশ, হ্যাঁ এক কথায় প্রকাশও কিন্তু দেখতে হবে, এক কথায় প্রকাশও কিন্তু দেখতে হবে। আচ্ছা, এখানে কি হবে, এখানে যেগুলো আমরা অপশন দিয়েছি তার মধ্যে কোনটা হবে? অপশন একটাই আমার চোখেই পড়ছে প্রথমেই দেখলে, অন্যগুলোর আর মানে অন্যগুলোর আর চোখেই পড়ছে না, সেটা হচ্ছে কি না বীরবৌলি। ঠিক আছে, বীরবৌলি হচ্ছে পুরুষের কর্ণভূষণ। ওকে, আচ্ছা লাস্ট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, আজকের আমাদের ডেইলি ডোজের লাস্ট প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, খুব সোজা, সম্বন্ধ পদের প্রকারভেদ। সম্বন্ধ পদ কি সেটা তো আমরা প্রত্যেকেই জানি নিশ্চয়। আমরা কারক দেখেছি, কারক জানি তো, কারক কি সকলে কি জানো তোমরা কারক কি? কারক কর্তৃকারক কর্মকারক হয়, এটা তো ঠিক আছে। কারক জিনিসটা কি? জিনিসটা আর কিছুই নয়, কোনো বাক্যে যে ক্রিয়া থাকছে ক্রিয়ার সাথে অন্যান্য শব্দগুলোর যে সম্পর্ক, ক্রিয়ার সাথে অন্যান্য শব্দ, এখানে কিন্তু শব্দ বলা যাবে না। আমি সমাসের একটা ক্লাস অলরেডি নিয়েছি, সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে বাক্যে যে ব্যবহৃত শব্দ সেগুলোকে শব্দ বলা যায় না, সেগুলোকে বলা হয় পদ, তাই তো? তার কারণ হচ্ছে কি সেগুলো শব্দ প্লাস বিভক্তি এই দুটো যোগ হয়ে থাকছে, সেজন্য সেগুলো হয়ে যাচ্ছে পদ। ওকে, তো যাই হোক, ক্রিয়ার সাথে পদগুলোর, এই পদগুলোর বাক্যে কোনো নির্দিষ্ট বাক্যের বাকি পদগুলোর যে সম্পর্ক থাকছে সেই সম্পর্কটাকেই কারক বলা আছে। কারোর কর্তৃক সম্পর্ক থাকছে তাই কর্তৃক কারক হচ্ছে, কারোর করণ, কারোর কর্ম, সেটা আলাদা আলাদা ব্যাপার। এখন আমাদের সম্বন্ধ পদ নিয়ে আলোচনা করা হচ্ছে। অবশ্যই পদ যখন বলা হয়েছে সেটা বাক্যের একটা অংশ তো বটেই। এই সম্বন্ধ পদ কেন বলা হচ্ছে, তার কারণ কারক নয় কেন, তার কারণ হচ্ছে ক্রিয়ার সাথে ডাইরেক্টলি কোনো লিঙ্ক থাকে না সম্বন্ধ পদে। সেটা কীরকম না, আমরা কিছু উদাহরণ দিতে পারি যে আমার পেন, তাহলে এই পেনের সাথেই কিন্তু আমার সম্পর্ক রয়েছে। এবার আমার পেনটি হলো লাল, কি আমার পেনটি খুঁজে পাচ্ছি না, এই যে পেনটি হলো লাল যদি বলি, হলো লাল, হ্যাঁ ওকে, তাহলে যদি বলি তাহলে হলো এখানে ক্রিয়াপদ রয়েছে, এর সাথে আমারের সাথে কোনো সম্পর্ক নেই, আমারের কিন্তু কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক কিন্তু পেনের সাথে শুধু। সেই রকমই কিন্তু একে বলা হচ্ছে সম্বন্ধ পদ। ওকে, অর্থাৎ কি যে র এর এই বিভক্তিগুলো কিন্তু আমরা সম্বন্ধ পদে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো প্রকারভেদ কি? কটি প্রকারভেদ রয়েছে, প্রকারভেদটাই কিন্তু আমরা দেখি না, আমরা জানি না অনেক সময়, সেটাই প্রশ্নে দিয়ে দিতে পারে। আর তখনই কিন্তু আমরা এত কারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ সব জেনে গিয়েও কিন্তু বোকা বেনে যেতে পারি। প্রকারভেদ হলো 16টি, প্রকারভেদ হলো 16টি। এবার বলবে 16টা কোত্থেকে আসছে, দেখে নেব।
জন্মজনক সম্বন্ধ হতে পারে গাছের ফল, অর্থাৎ জন্মজনক সম্বন্ধ, তাই তো, গাছ থেকেই ফল হচ্ছে, পুকুরের মাছ। কার্যকরণ সম্বন্ধ আসতে পারে অগ্নির উত্তাপ, রোগের কষ্ট। ওকে, উপাদান সম্বন্ধ হতে পারে রূপোর থালা, সোনার বাটি। গুণ সম্বন্ধ হতে পারে হেতু সম্বন্ধ হতে পারে রূপের দেমাক। আর গুণ সম্বন্ধের হচ্ছে যে মধুর মিষ্টতা, নিমের তিক্ততা, এগুলো গুণ না, নিমের গুণ হচ্ছে তিক্ততা, মানে গুণ বলতে কি একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর ব্যাপ্তি সম্বন্ধ হতে পারে, ব্যাপ্তি হচ্ছে শরতের আকাশ। ক্রম সম্বন্ধ 5 পৃষ্ঠা, ক্রম অবশ্যই। অংশ সম্বন্ধ হাতির দাঁত, মাথার চুল, একটা অংশ বোঝাচ্ছে। ব্যবসায় সম্বন্ধ পাটের গুদাম, আদার ব্যাপারে। ভগ্নাংশ সম্বন্ধ 1/3। কৃতি সম্বন্ধ নজরুলের অগ্নিবীণা, মাইকেলের মেঘনাদ বধ কাব্য। আধার আধেয় সম্বন্ধ বাটির দুধ, শিশির ওষুধ। ওকে, শিশির ওষুধ বা বাটির দুধ, এটা কিন্তু আধার আধেয় সম্বন্ধ। ওকে, আচ্ছা, এছাড়া আছে অভেদ সম্বন্ধ, জ্ঞানের আলো। তারপর হচ্ছে উপমান উপমেয় সম্বন্ধ, ননির পুতুল। বিশেষণ সম্বন্ধ সুখের দিন। এছাড়া কারক সম্বন্ধ তো আমরা পেয়েই থাকি। কারক সম্বন্ধের মধ্যে আবার 5টা কারক রয়েছে, 5টা কারকেরই সম্বন্ধ রয়েছে। তো কর্তৃকর্ম, করণ, অপাদান, অধিকরণ। ওকে, ঠিক আছে। অর্থাৎ আমাদের একটা এত কিছু কিন্তু মনে রাখার দরকার নেই, সম্বন্ধ পদের এতগুলো ভাগের নাম কি, এসব কিন্তু আমাদের মাথায় রাখতে হবে না। আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সম্বন্ধ পদের প্রকারভেদ রয়েছে, সেটা কটা না 16টা। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এবার কার কি সম্বন্ধ সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন ওরকম কিন্তু আসবে না, ঠিক আছে। যেটা আসতে পারে সেটা হচ্ছে প্রকারভেদগুলো কটি, এটাই কিন্তু শুধু আসতে পারে। ঠিক আছে, আজ এই ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর লার্ন টুডের সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ইউটিউবে যেরকম লার্ন টুডে ফর WB টেট বলে চ্যানেল রয়েছে, সেরকমই আমাদের FB চ্যানেলও রয়েছে। FBতে কিন্তু, ফেসবুকে কিন্তু লার্ন টুডে বলে রয়েছে। তোমরা আমাদের সাথে অবশ্যই জয়েন হয়ে যেও। আজকে ডেলি ডোজের ক্লাস এই পর্যন্তই। আবার পরের দিন অন্য সাবজেক্ট নিয়ে চলে আসবো। ধন্যবাদ।